আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়টি। ইতিমধ্যে এই অধ্যায়ের ওপর আমি 4টা ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখো না অবশ্যই 4টা ক্লাস দেখে নেবে। আজকে হচ্ছে পঞ্চম ক্লাস, অর্থাৎ শেষ ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো শুরুতে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। গত 2টা ক্লাসেও আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করেছিলাম। আজকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন 3, অর্থাৎ আমি বলছিলাম গত ক্লাসের আগের ক্লাসে যে 3 ক্যাটাগরি সৃজনশীল প্রশ্ন দেখাবো। এই 3টে ক্যাটাগরি সৃজনশীল প্রশ্ন যদি তোমরা দেখো এবং সলভ করতে পারো, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা দিতে পারবা, কারণ এই 3 ধরনের প্রশ্নই বেশিরভাগ থাকে এই অধ্যায়ের মধ্যে। তো আজকের ক্লাস দেখি কি বলছে। আজকে সৃজনশীল প্রশ্নে বলছে, মিস্টার কবির তার ব্যবসায় দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। 2021 সালের জুন মাসে তার লেনদেনগুলো ছিল: প্রাথমিক ব্যয় 2000 টাকা, মূলধন প্রাপ্তি 2 লক্ষ টাকা, পণ্য বিক্রয় 50,000 টাকা, যন্ত্রপাতির সংস্থাপন মজুরি 10,000 টাকা, মেশিন ক্রয় 20,000 টাকা, ঋণ প্রাপ্তি 40,000 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 10,000 টাকা, কপিরাইট অর্জন ব্যয় 5,000 টাকা, কলকবজার অবচয় 3,000 টাকা, ঋণের সুদ 20,000 টাকা, দালান কোঠার মেরামত ব্যয় 50,000 টাকা, বিজ্ঞাপন বাবদ অত্যধিক ব্যয় 1,500 টাকা এবং নতুন পণ্যের গবেষণা ব্যয় 3,000 টাকা। প্রশ্নে কতে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কতে বলছে মুনাফা জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এবং গতে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ পৃথকভাবে নির্ণয় করো। তো আমরা ক নাম্বারটা দেখব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। শুরুতে এই শিরোনাম সাজিয়ে নেব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারপর আমাদের চিনতে হবে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোন কোন হিসাবগুলো। আমি বলে নেই যে নতুন যদি কোনো পণ্যের গবেষণা করা হয়, নতুন পণ্য বাজারে ছাড়ার জন্য সেটা নিয়ে চিন্তা ফিকির করা হয়, সেটি হচ্ছে মূলত মুনাফা জাতীয় ব্যয় হিসাব, অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব। এবং ভুয়া সম্পত্তির হিসাবগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব। ভুয়া সম্পত্তি বলতে প্রাথমিক খরচকে বুঝাইছে, তারপর অবলোককের কমিশনকে বুঝাইছে, তারপর এরকম আরও বিভিন্ন ধরনের থাকে, যেমন শেয়ার অবহার, এইগুলো হচ্ছে ভুয়া সম্পদ। তোমরা অবশ্যই এইগুলো মনে রাখবা যে ভুয়া সম্পদ কোনগুলো এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব কোনগুলো। তো যেহেতু প্রশ্নে ছিল প্রাথমিক ব্যয় 2000 টাকা, এই কারণে আমরা 2000 টাকা লিখছি ওখানে। তারপরে এই জায়গায় বিজ্ঞাপন বাবদ অত্যধিক ব্যয়, এই যে বিজ্ঞাপনের ফলে অত্যধিক ব্যয় করছে, এই 1,500 টাকা, এইটাও হবে, এটাও তোমরা মনে রাখবা। এইটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তো এই 3-4টেই থাকে, এর বাইরে থাকে না তত একটা মুনাফা জাতীয় ব্যয় হিসাব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তারপর বলছে নতুন পণ্যের গবেষণা ব্যয়, তার মানে এই 3টা, এটা 3,000 টাকা বলছে, এই কারণে এই 3টা আমরা এখানে লিখেছি। আর কোনো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব নেই, এই কারণে এই 3টা একসাথে যোগ করে ক্লোজ করে দিয়েছি, হয়েছে 6,500 টাকা। এগুলি মূলত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তারপর দেখব খ নাম্বারটা। খ নাম্বারে যেহেতু বলছে মুনাফা জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়েছি মুনাফা জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারপর দেখব মুনাফা জাতীয় আয় কোন কোন হিসাব। তো নর্মালি যেগুলো মুনাফা যেগুলো আয় হিসাব, ওইগুলি হচ্ছে মুনাফা জাতীয় আয় হিসাব। তো নর্মাল আয় কোনগুলো, যেমন পণ্য বিক্রি করছি, এর ফলে কি হয়েছে, আমাদের আয় হয়েছে, এই কারণে এটা মুনাফা জাতীয় আয় হিসাব, এটা 50,000 টাকা। তারপর এখানে বিনিয়োগের সুদ পাইছি আমরা, এই কারণে আয় হয়েছে 40,000 টাকা, এটাও মুনাফা জাতীয় আয় হিসাব। তো এই জায়গায় আমরা লিখবো, আর নাই কোনো মুনাফা জাতীয় আয়, কারণ এই দুইটাই। পণ্য বিক্রয় 50,000 টাকা ছিল, এই 50,000 টাকা লিখছি। বিনিয়োগের সুদ প্রাপ্তি 10,000 টাকা ছিল, 10,000 টাকা লিখছি, দুইটা মিলিয়ে হয়েছে 60,000 টাকা। এটি মূলত মুনাফা জাতীয় ব্যয় হিসাব, ক্লোজ করে দেব, যেহেতু
আলাদাভাবে নির্ণয় করতে বলছে, একসাথে বলে নাই। তারপর দেখব মূলধন জাতীয় ব্যয় হিসাব কোনগুলো। তো মূলধন জাতীয় ব্যয় হিসাব নর্মালি ওইগুলোই হয় যেগুলো সম্পত্তির ব্যয় হয়। যেমন সম্পত্তি ক্রয় করলে ব্যয় হয় না, ওইটাই একটা ব্যয় হিসাব, বা সম্পত্তি আনার জন্য কোনো ব্যয় হয়ে যদি থাকে ওইটাও মূলধন জাতীয় ব্যয় হিসাব। যেমন এখানে আছে যন্ত্রপাতির সংস্থাপন মজুরি, এটা একটা মূলধন জাতীয় ব্যয় হিসাব, কারণ এখানে যন্ত্রপাতির ফলে ব্যয় হয়েছে 10,000 টাকা। তারপর মেশিন ক্রয় করছি আমরা, এখানেও ব্যয় হয়েছে। মেশিন একটা সম্পত্তি ক্রয় করছি, তার মানে ব্যয় হয়েছে আমাদের 20,000 টাকা, এটাও মূলধন জাতীয় ব্যয় হিসাব। তারপর বলছে কপিরাইট অর্জন ব্যয়, এই যে কপিরাইট একটা সম্পদ, আর সম্পত্তির ব্যয় হয়েছে এই কারণে এটা একটা মূলধন জাতীয় ব্যয় হিসাব 10,000 টাকা। তারপরে এখানে আর কোনো ব্যয় হিসাব নাই, মূলধন জাতীয় ব্যয় হিসাব নেই, এই তিনটেই। তো যন্ত্রপাতির সংস্থাপন মজুরি ছিল 10,000 টাকা, লিখছি আমরা। তারপর মেশিন ক্রয় ছিল 20,000 টাকা, এই 20,000 টাকা লিখছি আমরা। কপিরাইট অর্জন ব্যয় ছিল 5,000 টাকা, এই কারণে এই জায়গায় 5,000 টাকা হবে। এবার তিনটে একসাথে যোগ করে হয়েছে 35,000 টাকা। এটি মূলত মূলধন জাতীয় ব্যয় হিসাব। এখন আমরা গ নাম্বারটা দেখব। যেহেতু গ নাম্বারে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পৃথকভাবে, এই কারণে আমরা এটা এইভাবে সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার পরে মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবগুলো কি আছে ওইগুলো আমরা আগে লিখব, তারপর মুনাফা জাতীয় ব্যয় হিসাব। পৃথকভাবে বলতে নর্মাল যেভাবে আমরা নির্ণয় করি ক্লোজ করে আলাদা, ওইটাকে বলা হয় পৃথকভাবে। এবার এই জায়গায় লিখে নিবা পৃথকভাবে পরিমাণ নির্ণয় করা হলো। মূলধন জাতীয় প্রাপ্তি বলতে মূলধন প্রাপ্তি, ঋণ প্রাপ্তি, তারপর সম্পত্তির বিক্রয়কে বোঝায়, কারণ সম্পদের বিক্রয়ের ফলে আমাদের কাছে টাকা আসে, মানে আমরা টাকা পাই, এই জায়গায় মূলধন জাতীয় প্রাপ্তি হয় অথবা মূলধন জাতীয় আয় হয়। এটাকে মূলত মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয় বলা হয়। তো মূলধন প্রাপ্তি 2 লক্ষ টাকা বলছে, এই যে একটা আছে। তারপর দেখতে হবে আর কি পাইছি, ঋণ প্রাপ্তি, এই যে ঋণ পাইছি আমরা, এটাও একটা মূলধন জাতীয় আয় হিসাব। কত টাকা? 40,000 টাকা ঋণ পেয়েছি আমরা। এই দুইটার দ্বারাই মূলধন জাতীয় আয় হয়েছে বা প্রাপ্তি হয়েছে। এই জায়গায় আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি নেই, কারণ এই দুইটাই লিখব, এই কারণে এই দুইটাই লিখব। মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব, মূলধন প্রাপ্তি 2 লক্ষ টাকা, ঋণ প্রাপ্তি 40,000 টাকা, দুইটা যোগ করে হয়েছে 2,40,000 টাকা। তারপর ক্লোজ করে দেব। এটি মূলত মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব। তারপর দেখব মুনাফা জাতীয় ব্যয় হিসাব কোনগুলো আছে। নর্মাল ব্যয় যেগুলো, এইগুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তো এখানে কলক অবজার অবচয়, এই যে অবচয় কথাটা যেখানে উল্লেখ থাকবে অবচয় বলতেই ব্যয়। সম্পত্তির অবচয় মূলত সম্পদের উপরই হয়ে থাকে, সম্পত্তির অবচয় হোক, এটা মূলত ব্যয় হিসাব। কত টাকা? 3,000 টাকা। কলক অবজার অবচয় 3,000 টাকা, এটা মূলত মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তারপর ঋণের সুদ, সকল প্রকার সুদ ব্যয় হিসাব, এই কারণে ঋণের সুদও ব্যয় হিসাব, মুনাফা জাতীয় ব্যয় হিসাব 20,000 টাকা। তারপর দালান কোঠার মেরামত ব্যয়, সম্পত্তির যদি মেরামত ব্যয় করা হয়, মেরামত বলতে একটা খরচ, মেরামত করা হয় সেই ক্ষেত্রে সেটাও মুনাফা জাতীয় ব্যয় হিসাব। এই তিনটা পেয়েছি, এই কারণে এখানে লিখব মুনাফা জাতীয় ব্যয়। কলক অবজার অবচয় 3,000 টাকা, ঋণের সুদ প্রদান 20,000 টাকা এবং দালান কোঠার মেরামত ব্যয় 50,000 টাকা। তিনটা যোগ করে রেজাল্ট আছে 73,000 টাকা। এখানে লিখব সুতরাং মুনাফা জাতীয় ব্যয় 73,000 টাকা লিখে ক্লোজ করে দেব। তো মূলত এইভাবে এরকম সৃজনশীল নির্ণয় করে। তা আমি এই ক্লাস দিয়ে এই অধ্যায়টা শেষ করে দিয়েছি, কারণ আমি এই প্রথম ক্লাসে বলছিলাম 1 নম্বর ক্লাসে যে আমি 5টা ক্লাস নিব। আজকে এই 5ম ক্লাস মানে শেষ ক্লাস ছিল, শেষ করে দিলাম। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।